সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীদের বৈঠক, জ্বালানি সাশ্রয় অনলাইন ও অফলাইনে সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা সরকারের। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। আমার সামনে প্রায় আরো 150 গাড়ি আছে, আমার পাশে আছে, আমরা আদৌ তেল পাবো কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। তো এক সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিলে সবাই বুঝবে যে না, তেল নাই, রাস্তাঘাটে বাড়ানো যাবে না। ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি, হতে পারে নতুন দাম নির্ধারণ। নিরাপত্তাহীনতায় রাতে পাম্প বন্ধ রাখতে চান মালিকরা। আমি তো পরিষ্কার করে বললাম, আমাদের চাহিদা মোতাবেক তেল পাচ্ছে না। কোন চাহিদা? বর্তমান যে চাহিদা, এই চাহিদার সাথে তাল মিলিয়ে সরকার কোনো জীবনেও তেল দিতে পারে। সারা বছরই দেয়া যাবে আয়কর রিটার্ন, জানালেন এনবিআর চেয়ারম্যান। আগে দিলে বিশেষ সুবিধা, সরকারি প্রতিষ্ঠানে ভর্তুকি বন্ধের পরামর্শ ডক্টর দেবপ্রিয়। এই বাজেট প্রস্তুত পর্যন্ত যেতে হলে যে পথরেখাটা দরকার, সেই পথরেখাটা আমরা কিভাবে দেখি সেটা সরকার কতখানি গ্রহণ করবে, বাস্তবায়ন করবে, সেটা ভিন্ন ব্যাপার। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মূল হোতা জলিল মণ্ডল, দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ। কুয়েতের তেল ট্যাঙ্কারে ইরানের হামলা, সাগরে 20 লাখ ব্যারেল তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি। আন্তর্জাতিক জ্বালানি বাজারে দামের স্বাগত নিউজ 24 সংবাদে সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেওয়ার চিন্তা করছে মন্ত্রণালয়, জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই বিষয়ে প্রস্তাব উত্থাপন হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। অনলাইনে যদি যা হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। এডুকেশন, সো উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। বিকেল 3:30টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 5ম দিনের বৈঠক। দিনের কর্মসূচিতে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। এ বিষয়ে সংসদ ভবন থেকে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আজকে যে বৈঠক হবে, 5ম দিনের মতো বৈঠক হবে, কি কি বিষয়ে আলোচনা হবে এবং কোন কোন বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া হবে বলে জানতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। আজকে দিনের যে কার্যসূচি, সেখানে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম যে বিষয়টি, সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর 10 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ আহ্বান সংক্রান্ত যে বিষয়টি, এই বিষয়ে কিন্তু আজকে আলোচনার জন্য 2 ঘন্টার সময় নির্ধারিত রয়েছে। গত 29 মার্চ জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে জাতীয় সংসদে তার যে প্রস্তাব, সেটি তিনি উত্থাপন করেছিলেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজকে এই বিষয়ে আলোচনার জন্য কিন্তু তিনি সময় নির্ধারণ করেছেন, এবং সেই কারণে কিন্তু আজকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশ রয়েছে 2025, সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। সেখানে বিরোধী দল আলোচনা করবেন, পাশাপাশি সরকারি দল কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করবেন। ইতিমধ্যেই কিন্তু সংসদে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। বিএনপির থেকে নির্বাচিত সংসদ সদস্যরা তারা কিন্তু বলেছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন চান, কিন্তু সেটি কিন্তু হতে হবে জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে তারা গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ, যেটি ইতিমধ্যেই মানুষ রায় দিয়েছে, সেই গণভোটের আলোকেই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটি কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে। আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি সংসদ উত্তপ্ত হতে পারে, কারণ যেহেতু সরকারি দল এবং বিরোধী দল তারা বিপরীতমুখী অবস্থানে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে। এছাড়া আজকে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, যেখানে জন নিরাপত্তা
নিরাপত্তা বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ বন মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু নানা প্রশ্নের উত্তর দেবেন। এছাড়া 71 কার্যপ্রণালী বিধির যে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই জনগুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আজকে আলোচনার জন্য সময় নির্ধারণ রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির বক্তব্যের উপর যে আনিত ধন্যবাদ প্রস্তাব, সেই ধন্যবাদ প্রস্তাবের উপরে কিন্তু আলোচনা করবেন সংসদ সদস্যরা। সব মিলে যদি বলা চলে আজকে বিকেল 3:30টায় যেই পঞ্চম দিনের বৈঠকটি শুরু হবে সেখান থেকে শুরুতেই কিন্তু আসলে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হবে। পরবর্তীতে শেষ পর্যায়ে 2 ঘন্টা সময় কিন্তু আলোচনা হবে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 নিয়ে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের ভেতর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম জানাচ্ছিলেন সংসদ ভবন এলাকা থেকে। রাজধানীর মগবাজারে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রাফিদ। তিনি জানাবেন ঢাকা সহ বিভিন্ন জায়গা আসলে ফিলিং স্টেশনগুলোর কি পরিস্থিতি। রাফিদ, আপনি মগবাজারে আছেন এবং ফিলিং স্টেশনগুলোতে আমরা জানি যে জ্বালানি তেলের সংকট দেখা যাচ্ছে এবং যানবাহনের দীর্ঘ চাপ লক্ষ্য করা যাচ্ছে। আজকে কি চিত্র দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। জ্বালানি সরবরাহের যে সংকটের যে অবস্থান এখনো কিন্তু অপরিবর্তিত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বিশাল লাইন। এই যারা জ্বালানি সরবরাহ করতে এসেছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। অনেকেই কিন্তু গতকাল রাত থেকেও এখানে এসে অবস্থান করছেন শুধুমাত্র একটু জ্বালানি সরবরাহ করার জন্য। কারণ রাজধানীর বেশিরভাগ ফুয়েল স্টেশনেই কিন্তু আসলে জ্বালানি তেল না থাকায় কিন্তু তারা বেশ বিপাকের মধ্যে পড়েছেন এবং সে কারণে যেসব তেল পাম্পগুলোতে মূলত জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেখানে কিন্তু আমরা এরকম বিশাল লাইন দেখতে পাচ্ছি। এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু ফিলিং স্টেশন অ্যাসোসিয়েশন তারা একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন যেগুলো কিন্তু মূলত এই সংকট মোকাবিলার সময়ে কিন্তু এগুলা পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে তারা কিন্তু জানিয়েছেন যে রাতের দিকে অর্থাৎ রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার তারা পরামর্শ দিয়েছে সরকারকে। এছাড়া আমরা সরকারি দিক থেকেও বেশ কিছু উদ্যোগ দেখতে পেরেছি। তারা কিন্তু এই ফিলিং স্টেশনে অবৈধ চোরাচালান বন্ধের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিয়েছে। এর ভিতরে যেমনটি জানেন যে সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের অভিযান তারা চালাচ্ছে এই অবৈধ চোরাচালান বন্ধ করার জন্য। এছাড়া তারা সরকারি থেকে আরেকটি বিজ্ঞপ্তি পেয়েছি যে অবৈধ চোরাচালান বন্ধে যদি কেউ এই অবৈধ চোরাচালানের সঠিক তথ্য যদি সেখানকার স্থানীয় প্রশাসনকে দিতে পারে তার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া আমরা আজকে সকালে দেখেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু একটি কথা বলেছে যে এই জ্বালানি সংকট কালীন মুহূর্তে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইন অফলাইন ক্লাসের কথাও কিন্তু তারা চিন্তা করছে। এছাড়া আমরা এখানকার কিছু বিষয় লক্ষ্য করেছি যে বর্তমানে কিন্তু ডিপোগুলো কিন্তু বিজিবি দ্বারা এখানে হচ্ছে বিজিবি কর্তৃক কিন্তু সেই ওখানে নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু ট্যাগ অফিসারও বসানো হয়েছে। এছাড়া আমরা এখানের ফুয়েল পাম্প কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে যে বেশ কিছু সময় কিন্তু যাত্রীরা ফুয়েল সরবরাহ করতে এসে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডায় জড়াচ্ছে। এই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু হামলার ঘটনাও ঘটেছে। তো রাজধানীর বাংলা মোটরের মেঘনা ফুয়েল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। রাফিদ আমাদেরকে জানাচ্ছিলেন বাংলা মোটর এলাকা থেকে। রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ সাধারণ চালকদের। এদিকে সরবরাহ সংকটের উদ্বেগে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা দেখছেন পাম্প মালিকরা। পরিস্থিতি সামাল দিতে ফুয়েল পাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জ্বালানির তেল নিতে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পেট্রোল পাম্প মালিকরা বলছেন পরে তেল পাওয়া যাবে কিনা এই আশঙ্কায় অনেকেই প্রয়োজনীয় তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। আর নিরাপত্তার শঙ্কায় রাতে তেল পাম্প বন্ধ রাখার প্রস্তাবও দেন তারা। প্যানিক বাই করতেছে মানুষজন, যার মনে করেন যে লাগবে 5 লিটার, সে 5 লিটার ইউজ করতেছে, 2 লিটার শেষ হওয়ার পর আবার সে 2 লিটার নিয়ে ফিল করে রাখতেছে। 3 দিন আগে নিচ্ছি আর আজকে আবার আইছি 3 দিন পর। এদিকে দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে জ্বালানির যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত জ্বালানি তেলের মোট অবৈধ মজুদ উদ্ধার হয়েছে 2,96,305 লিটার। গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান 3,559, মামলার সংখ্যা হয়েছে 1,244,
সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেয়া হয়েছে 19 জনকে। জ্বালানির সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপণ্যের বাজারও প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় সংশ্লিষ্টদের। উদ্ধারকৃত ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা। তেলের ডিপোর পরিস্থিতি জানাতে এবার আমাদের সাথে খুলনা এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, 3টায় তেল বিক্রি বন্ধ হবে, আজ এখন পর্যন্ত কি পরিমাণ তেল বিক্রি হলো এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে? জি ধন্যবাদ। জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং চোরা কারবারি রোধে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত ছিল সকাল 9টার বদলে সকাল 7টা থেকে ডিপো থেকে তেল সরবরাহ করা। ডিপো থেকে কিন্তু স্বাভাবিকভাবে তেল সরবরাহ রয়েছে। আমরা যদি এই স্থানটির একটু চিত্রটা দেখাতে চাই, এখানে কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আসলে যারা যানবাহন চালক তাদের অপেক্ষমান দীর্ঘ সারি রয়েছে। আমরা পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি ডিপোর সাথে কথা বলেছি। তারা বলছে খুলনা সহ 13টি জেলায় প্রতিদিন গড়ে 19 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের কথা, কিন্তু সেখান থেকে এই 3টিতে গতকালই 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে। তারপরেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আসলে জ্বালানি তেলের সংকট রয়েছে। কেন এই সংকট রয়েছে, এই প্রশ্নের জবাবে আমরা যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে এজেন্ট পয়েন্টগুলোতে, যেখানে ফিলিং স্টেশন নাই, সেই গ্রাম অঞ্চলে এজেন্ট যারা ডিলার আছে ডিপো থেকে তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না। মূলত এই তেল সরবরাহ না করার কারণেই কিন্তু বাড়তি চাপ এই ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে। আজকের তথ্য যেটা সেটা হচ্ছে যেখানে এই ডিপো ফিলিং স্টেশন তারা কিন্তু নির্দেশনা মেনে বিগত বছরের গড় বিক্রি রেশিও অনুযায়ী কিন্তু এই ডিপো থেকে তেল সরবরাহ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখানে সেনাবাহিনী দেখেছি, পুলিশ দেখেছি, ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। 34টি জেলায় যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু নিয়মিত মনিটরিং শুরু করেছেন। আজকে মেঘনা, পদ্মা এবং যমুনা এই 3টি ডিপো থেকে 25,49,318 লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে খুলনা সহ এই অঞ্চলের 317টি পেট্রোল পাম্পে। প্রতিদিন গড়ে কিন্তু 8,042 লিটার করে তেল সরবরাহ করেছে, যার মধ্যে ডিজেল রয়েছে 5,902 মেট্রিক টন লিটার জ্বালানি তেল এবং এই ডিজেল সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে। তারপরেও কিন্তু গ্রাম অঞ্চলে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ তথ্য। আমরা যাচ্ছি একই তথ্য নিয়ে নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। সুমন, জানাবেন যে নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? সুমন। ধন্যবাদ মাসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের এই সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপোতে। এখানে কিন্তু সকাল 7টা থেকে জ্বালানি তেল সরবরাহ করেছে ট্যাঙ্কলারের মাধ্যমে, যেটা চলবে বিকাল 3টা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই সকালে যে ভিড় ছিল, এখন কিন্তু এই পদ্মা যে ডিপো রয়েছে সেখানে কিন্তু ফিলিং স্টেশনের যে ট্যাঙ্ক লরিগুলো রয়েছে সেই ট্যাঙ্ক লরির কিন্তু চাপ অনেকটা কমে এসছে। তবে ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে যে নারায়ণগঞ্জের যে 4টি ডিপো রয়েছে সেই ডিপোর মাধ্যমে কিন্তু দেশের রাজধানী ঢাকা সহ দেশের 15টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ট্যাঙ্ক লরির মাধ্যমে এবং বিভিন্ন যে শিল্প কারখানা রয়েছে সেই শিল্প কারখানা থেকেও কিন্তু এই ট্যাঙ্কলরিগুলোতে মাধ্যমে তারা জ্বালানি তেল সংগ্রহ করছে। এই যেমন গতকালকে যেই পদ্মা ডিপোতে যেই তেল সরবরাহ করেছে তার থেকে কিন্তু আজকে প্রায় 30 থেকে 40টি ফিলিং স্টেশনে বেশি সরবরাহ করেছে। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে ডিপোগুলোতে শতাধিক এই প্রতিটি ডিপো থেকে কিন্তু শতাধিক ফিলিং স্টেশন এবং শিল্প কারখানার এই যে ট্যাঙ্কলরির মাধ্যমে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করেছে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে ট্যাঙ্কলরির চালক এবং শিল্প কারখানার প্রতিনিধি, তারা বলছেন যে তারা কিন্তু যে চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। বিশেষ করে আগে তারা যে পরিমাণ তেল পেতেন সেই তার থেকে কিন্তু তারা অনেক অর্ধেক বা অর্ধেকের কম পাচ্ছেন। বিশেষ করে আগে তারা প্রতিদিন যে পরিমাণ তেল পেতেন তার তুলনায় তারা অর্ধেক তেল পাচ্ছে। তাদেরকে একাধিকবার কিন্তু তারা ডিপোতে আসতে হচ্ছে এবং যারা ডিলার পর্যায়ে রয়েছেন তারা ডিলাররা জানিয়েছেন, বিশেষ করে মফস্বলের যারা ডিলার রয়েছেন তারা বলছেন যে তারা এই ডিপো থেকে তারা কোনো ধরনের তেল পাচ্ছেন না, যে কারণে এই ডিপোর যে তেল যে চাপটা রয়েছে সেই চাপটা কিন্তু গিয়ে পড়ছে ফিলিং স্টেশনে। বিশেষ করে মফস্বলের যারা রয়েছে তারা এই ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা চাপছেন, যে কারণে কিন্তু ফিলিং স্টেশনে কিন্তু একটা তেলের সংকট বিরাজ করছে। নারায়ণগঞ্জের
পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্চির কাছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। তেলের ডিপোর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যথাযথ মর্যাদায় এবং বাংলার চিরায়ত রূপে এবারের পহেলা বৈশাখ উদযাপন করা হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আমাদের কমিটমেন্টগুলো আমরা কাজ করছি, পয়লা বৈশাখ পালিত হবে, এটা মূল কথা শোনেন। যথাযোগ্য মর্যাদায় মানে চিরায়ত ধারায় এটা পালিত হবে। এই পয়লা বৈশাখে আপনার মানে মানে যা যা অনুষ্ঠান আছে আমরা এখানে মিটিং করেছি। এবারে অন্যান্য প্রসঙ্গ। সারা দেশে হামের প্রকোপ এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩২ জনই মারা গেছে চলতি মাসে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এই রোগ। সবশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে হাম আক্রান্তরা। হাম উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে ২৭ জন। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় এ পর্যন্ত মোট ৮ জন হামের রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এই মুহূর্তে এই ক্ষেত্রে বিপজ্জনক অবস্থা চিন্তা করা দরকার নাই, যে শুধুমাত্র যদি কেউ এরকম হামে আক্রান্ত হয়েছে মনে হয়, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যাতে আমাদের এখানে আউটডোরে বা ইনডোরে এসে রিপোর্ট করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নেন। সিলেটেও মাত্র ৫ দিনে ৩৯ জন রোগীর দেহে এ রোগ শনাক্ত হয়। তবে আসার কথা সুস্থ হয়ে ১৭ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে। ২৬ তারিখ থেকে এ পর্যন্ত এই ওয়ার্ডে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৩৯ জন। আজকে এই ওয়ার্ডে রোগী ভর্তি আছেন ২২ জন। ২২ জনের ভিতরে ৩ জনের অবস্থা একটু আশঙ্কাজনক, আর বাকি ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় ৬৩ জন হামাক্রান্ত শিশু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স ৬ মাস থেকে ৩ বছর। ১ থেকে ৬ বছরের মধ্যে রিপোর্টিং বেশি আমাদের, তবে যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে। তবে আমরা বেশি মানে বাচ্চা ১ থেকে ৩ বছরের মধ্যে এই বাচ্চাগুলো বেশি পাচ্ছি। এদিকে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক এবং জেলার সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে ৬ জন শিশু হামাক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে পাবনা জেলায় হামের রোগী রয়েছে, কিন্তু ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়েনি। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এটা সহনীয় পর্যায়ে রাখা যায়। শরীয়তপুরে গত ৪৮ ঘন্টায় শুধু সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৩ রোগী। হামের প্রাদুর্ভাব বাড়ায় আতঙ্কিত মায়েরা। আমরা আতঙ্কিত, মানে সারা দেশে ইতিমধ্যে হাম মহামারী আকার ধারণ করছে। এখন বাচ্চাদের হামের টিকা তো অবশ্যই দেওয়া উচিত। এমন পরিস্থিতিতে আতঙ্ক নয়, সচেতনতাই জরুরি। আর হামের প্রাদুর্ভাব কমাতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিক সমাজের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্নীতির অভিযোগ থাকায় হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান পদত্যাগ করেছেন। মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পরে প্রধান বিচারপতি তার পদত্যাগপত্রটি পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। ২০২৩ সালের ২রা ডিসেম্বর বনানী ইউলোপে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজমকে গাড়ি চাপা দিয়েছিলেন বিচারপতি রেজাউল হাসানের ছেলে। সে সময় এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার পরেও মামলা নেয়নি পুলিশ। অভিযোগ ছিল বিচারপতির প্রভাব খাটিয়ে সে সময় থানা পুলিশকে ফোন করে ছেলেকে আসামি না করতে চাপ দিয়ে মামলা থেকে অব্যাহতি নিয়ে নেন তিনি। শাপলা চত্বর হত্যার মূল হোতা আব্দুল জলিল মণ্ডল, এমনটা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে এই কথা জানান তিনি। সকালে ডিবি কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। পরবর্তী শুনানি আগামী ৫ এপ্রিল। এর আগে সোমবার রাতে শাপলা চত্বরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছিল। উনি মেইন ভূমিকা অনেক ছিল, তার
সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে এরকম তদন্তে আসছে। আর বেশি কিছু আমরা বলছি না এখন। মৃত ব্যক্তিদের তালিকা আমরা অলমোস্ট পেয়েছি এবং আরও আমরা অনুসন্ধান করছি আরও আছে কিনা। সম্পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন, আদালতে আজকের শুনানির বিষয় বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ অর্থী। প্রথমেই যদি বলি যে দুর্নীতির অভিযোগ থাকায় রেজাউল আহসান বিচারপতি সে পদত্যাগপত্র আজকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন। এরপরে প্রধান বিচারপতি তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠান। এছাড়াও এদিকে যে সাবেক ডিআইজির কথা বলছিলেন আব্দুল জলিল, তাকে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন এবং এই বিষয়ে ট্রাইব্যুনালে পরবর্তী শুনানির জন্য 5 এপ্রিল দিন ধার্য করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। দুবাইতে কুয়েতের তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। আগুন নিভিয়ে ফেলা হলেও 20 লাখ ব্যারেল তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ইরানের হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বন্দরে নোঙ্গর করা একটি কুয়েতি তেলবাহী সুপার ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি বরাতে জানায় 31 মার্চ স্থানীয় সময় মঙ্গলবার আল সামি নামের ট্যাঙ্কারটি ইরানে হামলার শিকার হয়। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে 24 জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান। জানা গেছে হামলার সময় ট্যাঙ্কারটি সম্পূর্ণভাবে পরিশোধিত তেলে বোঝাই ছিল। কুয়েতার পেট্রোলিয়াম কর্পোরেশন জানায় জাহাজটির কাঠামোগত ক্ষতি হয়েছে এবং আশপাশের সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ট্যাঙ্কারটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল ছিল। এর মধ্যে 12 লাখ ব্যারেল সৌদি আরবের এবং 8 লাখ ব্যারেল কুয়েতের। এদিকে দুবাইয়ে ট্যাঙ্কারে হামলার খবরের পর এশিয়ার বাজারে র্যান্ড ক্রুড অয়েলের দাম 2% বেড়ে প্রতি ব্যারেল $115.17 পৌঁছেছে। অপরদিকে পরিস্থিতি মোকাবেলায় কুয়েতের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াই ইসরায়েলি বাহিনীর 4 সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননের সংঘর্ষে আহত হয়েছেন আরও 2 জন। এর মধ্যে দুপক্ষের লড়াইও চলছে বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় লেবাননের অন্তত 6টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে 2টি আলাদা হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার 3 জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই অবস্থায় দুপক্ষকেই আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানায় ইন্দোনেশিয়া। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।